হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। তোমরা যারা যারা ক্লাস 12 এর সেমিস্টার 4 এর প্রিপারেশন করছো তাদের জন্য আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। দেখো, তোমাদের ক্লাস 12 এর সেমিস্টার 4 এ আমাদের একটা ইম্পর্টেন্ট ইউনিট হচ্ছে ইউনিট নাম্বার 7, যেখানে আমরা জাস্ট একটাই চ্যাপ্টার পড়ি, সেটা হচ্ছে কোয়ান্টাম থিওরি, এবং যেখানে আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট সম্পর্কেও পড়ি। এবার এই চ্যাপ্টারটা রয়েছে, এখান থেকে কিন্তু নিউমেরিক্যাল কোয়েশ্চেন আসার প্রবাবিলিটি প্রচুর বেশি থাকে, যে এখান থেকে তোমরা পরীক্ষায় গিয়ে অ্যাটলিস্ট একটা নিউমেরিক্যাল দেখতে পারবে, এরকম তোমরা প্রবাবিলিটি নিয়ে চলতে পারো। তাহলে এই চ্যাপ্টার থেকে বিভিন্ন যে নিউমেরিক্যাল গুলো রয়েছে, সেই নিউমেরিক্যাল গুলো আমাদেরকে ভালো করে শিখতে হবে, তাই তো? এবং সেটা যাতে তোমরা ভালো করে শিখতে পারো, আজকের এই ভিডিওতে আমি তোমাদের এই চ্যাপ্টার থেকে আসতে পারে এরকম কিছু টাইপের নিউমেরিক্যাল দেখিয়ে দিব। বেসিক্যালি আমি যে নিউমেরিক্যাল গুলো নেব, সেগুলো তোমরা যে ছায়া প্রকাশনীর বই ফলো করো সেখানকার আমি এক্সারসাইজ থেকে নিয়েছি, কিন্তু আমি ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন নেওয়ার চেষ্টা করেছি, যাতে আজকের এই ক্লাসটা করলে তোমাদের কি হয়, তোমাদের এই নিউমেরিক্যাল কোয়েশ্চেন গুলো সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে যায়, এবং সিমিলার টাইপের কোয়েশ্চেন যখন আসবে তখন তোমরা সেটাকে সলভ করতে পারবে। দেখো, আজকে যেহেতু আমি ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন নিয়েছি, তোমাদের টার্গেট কি থাকবে? তোমাদের টার্গেট হবে যে এই টাইপের কোয়েশ্চেন আসলে কিভাবে সলভ করতে হয় সেটা শেখা, নাকি তুমি জাস্ট এই একটা কোয়েশ্চেন সলভ করা শিখছো। ওকে, কারণ তুমি যদি টাইপটা সলভ করা শিখে যাও, তাহলে কি হবে যে এরকম যে কোনো কোয়েশ্চেন আসুক পরীক্ষায় তুমি সলভ করে আসতে পারবে। এবার আজকে আমরা নিউমেরিক্যাল করব। তোমাদের অনেকের মনে হবে যে স্যার, তাহলে থিওরিটা কোথা থেকে পড়বো? অলরেডি এই চ্যাপ্টারটা কিন্তু আমি এই লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেলে পড়িয়ে রেখেছি। এর পার্ট 1টা তোমরা লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে দেখতে পারো। আর সেকেন্ড যে পার্টটা রয়েছে সেটা তোমরা আমাদের এন্ড গেম ব্যাচে পেয়ে যাবে। এন্ড গেম ব্যাচে আমাদের এই কোয়ান্টাম থিওরির সেকেন্ড পার্টটা ফ্রি করা রয়েছে, সেটা গিয়ে তোমরা দেখতে পারো। আর কেউ যদি চাও যে পুরো প্রিপারেশন তোমরা আমাদের সাথেই করবে, সে তোমরা পিসিএমবি বা ফিজিক্স যে কোনো কিছু, ওকে, তো সেই ক্ষেত্রে তোমরা আমাদের এন্ড গেম ব্যাচে কিন্তু জয়েন হতে পারো লেটস ইমপ্রুভ অ্যাপে গিয়ে, কারণ তাহলে তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে চলবে। তাহলে চলো এবার আমরা আমাদের কোয়েশ্চেনগুলো এক এক করে সলভ করি। তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। চলো, আমাদের যে প্রথম কোয়েশ্চেন, সেটা আমি তোমাদের যে ছায়া প্রকাশনী বইয়ের 4 নাম্বার কোয়েশ্চেনটা সেটা নিয়েছি। ওকে, কি বলেছে? বলেছে একটি বিকিরণের ফোটন শক্তি 1 কিলো ইলেকট্রন ভোল্ট। তাহলে আমাদের যে ফোটনটা রয়েছে সেটার শক্তি কত দেওয়া রয়েছে? সেটার শক্তি দেওয়া আছে 1 কিলো ইলেকট্রন ভোল্ট। তার মানে আমি কি লিখতে পারি? তার মানে আমি লিখতে পারি 10⁻³ এত ইলেকট্রন ভোল্ট। এবার কি বলেছে? বলেছে বিকিরণের কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এই ক্ষেত্রে আমরা সবার প্রথমে কি বের করব? সবার প্রথমে আমরা কম্পাঙ্ক বের করব নাকি তরঙ্গ দৈর্ঘ্য বের করব? দেখো, আমরা জানি যে আমাদের যে শক্তির ফর্মুলা কত হয়? শক্তির ফর্মুলা এইচ নিউ হয়, আবার শক্তির ফর্মুলা হয় hc/λ। তাহলে আমরা এই ফর্মুলাগুলো ইউজ করে যে কোনোটাই চাইলে ডিরেক্টলি বের করতে পারি, কিন্তু আমাদের টার্গেট কি থাকবে? একটু ইজিলি জিনিসটাকে সলভ করা। তাহলে আমরা একটা ফর্মুলা শিখেছিলাম যে আমরা এনার্জিটাকে যদি ইলেকট্রন ভোল্ট এককে নিই, তাহলে এই ক্ষেত্রে 12,420/λটাকে যদি অ্যাংস্ট্রমে নিই, তাহলে ডিরেক্টলি বের হয়। তাহলে এই ফর্মুলাটা ইউজ করলে দেখো আমরা ডিরেক্টলি কি বের করতে পারছি? ডিরেক্টলি আমরা এই যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা বের করে নিচ্ছি, এবং যখন তরঙ্গ দৈর্ঘ্য বের হয়ে যাবে, তখন কিন্তু আমরা যে কম্পাঙ্ক সেটাও অনেক ইজিলি বের করতে পারবো। তাহলে সবার প্রথমে আমরা কি চেষ্টা করছি? এখানে আমরা ল্যামডা বের করার চেষ্টা করব। তাহলে আমরা কি জানি? ল্যামডা সমান সমান সেটা কত আসবে? 12,420 বাই কত? বাই চলে আসবে হচ্ছে আমাদের এক্ষেত্রে কত? বাই হচ্ছে আমাদের ই। তাহলে এই ক্ষেত্রে বাই যদি আমি ই করছি, তাহলে বাই 10⁻³। তাহলে এখান থেকে কি আসবে? দেখো, এখান থেকে আমাদের চলে আসবে, আমি যদি 1000 দিয়ে ডিভাইড করি, তাহলে আমাদের 12.4 এত অ্যাংস্ট্রম চলে আসছে, বা তুমি 12.42 লিখে দাও, তাই না? তাহলে 12.42 এত অ্যাংস্ট্রম হয়ে যাচ্ছে এর তরঙ্গ দৈর্ঘ্য। এবার যখন তুমি একবার তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে গেলে, তখন তুমি যদি কম্পাঙ্ক বের করতে চাও, সেটা বের করা একদম সোজা, কারণ আমরা কি জানি? সি সমান সমান হয় নিউ ল্যামডা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? আমাদের যে নিউ সেটা সমান সমান c/λ। এবার সি কত? দেখো, সি এর যে মানটা সেটা যদি আমি লিখি এখানে, ওকে, আমরা যদি সি এর মানটাকে লিখতে চাই, সি হচ্ছে আমাদের শূন্য মাধ্যমে আলোর বেগ। তাহলে এখানে আমি সি এর জায়গায় কি লিখে দিব? সি এর জায়গায় আমি লিখে দিব 3 × 10⁸। আর এক্ষেত্রে ল্যামডার জায়গায় কত আসবে? সেটা আসবে হচ্ছে 12.42 ইন্টু 10⁻, দেখো অ্যাংস্ট্রমে ছিল। অ্যাংস্ট্রম মানে কি হয়? অ্যাংস্ট্রম মানে হয় হচ্ছে 10⁻−10, তাই তো? তাহলে 12.42 ইন্টু 10⁻−10, তাহলে এত কি আসবে? এত আমাদের আসবে হচ্ছে হার্জ। তাহলে এটাকে যদি আমরা হিসাব করি, তাহলে আমরা এই প্রশ্নটার উত্তর পেয়ে যাব। ঠিক আছে, আমি আর ক্যালকুলেশনটা করছি না, ক্যালকুলেশনটা তোমরা বাড়িতে করে নিও, তাহলে সেই ক্ষেত্রে ইজি হবে। ঠিক আছে, কারণ এটা বেসিক্যালি তোমরা এটাকে জাস্ট এটা দিয়ে ভাগ করবে, তাহলে এখানে ক্যালকুলেশন করতে আমার যে সময়টা লাগবে সেই সময়টা আমি আর নিচ্ছি না, ভিডিওটা লেন্দি হবে, তোমরা ক্যালকুলেশনটা বাড়িতে করে নিও। নেক্সট কোয়েশ্চেন,
নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, একটি ধাতুর কার্য অপেক্ষক 1.9 ইলেকট্রন ভোল্ট। তাহলে আমাদের একটা ধাতু তার কার্য অপেক্ষক বা ওয়ার্ক ফাংশন সেটা কত দেওয়া আছে, ওয়ার্ক ফাংশন আমাদের দিয়ে দিয়েছে W0, সেটা সমান সমান 1.9 এত ইলেকট্রন ভোল্ট। নেক্সট কি বললো, নেক্সট বললো যে ধাতু পৃষ্ঠে আপতিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 4041 অ্যাংস্ট্রম। আমাদের এই যে ধাতুটা, সেই ধাতু পৃষ্ঠে যেই আলোটা এসে পড়লো তার যে ওয়েভলেন্থ সেটা কত দিয়েছে, সেটা দিয়েছে 4041 এত অ্যাংস্ট্রম, তাই তো। এবং আমাদের কি বের করতে বলেছে, আমাদের বলেছে ধাতু নিঃসৃত ফোটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো। তাহলে এই ক্ষেত্রে ধাতু নির্গত আমাদের যে ফোটো ইলেকট্রনটা রয়েছে তার সর্বোচ্চ গতিশক্তি বের করতে বলেছে। তার মানে কি, তার মানে এই ক্ষেত্রে আমাদের যে আলোকটা এসে পড়েছিল তার মধ্যে যতখানি শক্তি ছিল তার থেকে কার্য অপেক্ষক কিসের জন্য প্রয়োজন, যে একটা ইলেকট্রন বের করতে কতখানি শক্তি লাগছে, এবার সেইটুকু বাদ দিয়ে পুরো যে শক্তিটা থাকবে সেটা যদি আমাদের গতিশক্তিতে রূপান্তরিত হয় তাহলে সেটাই কি, সেটাই সর্বোচ্চ শক্তি হবে। তাহলে এখানে আমরা আইনস্টাইনের ইকুয়েশন ইউজ করব, বা আমরা জেনারেল কনসেপ্ট থেকেও বলতে পারি যে টোটাল শক্তি যা আসবে তার থেকে আমি কার্য অপেক্ষকটাকে বাদ দিব, তাহলে আমি কি পেয়ে যাব, তাহলে আমি পেয়ে যাব হচ্ছে এক্ষেত্রে আমাদের ফোটো ইলেকট্রনটার সর্বোচ্চ গতিশক্তি। তাহলে সবার প্রথমে আমাদের কি বের করতে হবে, সবার প্রথমে আমাদের বের করতে হবে এই যে আলোটা এসে পড়েছে তার শক্তি কত। তাহলে ই সমান সমান কত লিখবো আমরা লিখবো হচ্ছে 12420 বাই 4041 এত কি, এত ইলেকট্রন ভোল্ট এককেই বের হবে। কারণ আমরা জানি এই ফর্মুলাটা ইউজ করলে আমরা তরঙ্গ দৈর্ঘ্যটাকে অ্যাংস্ট্রম এককে বসাই এবং শক্তি ডিরেক্টলি সেটা আমাদের কিসে বের হয়, ডিরেক্টলি সেটা আমাদের ইলেকট্রন ভোল্ট এককে চলে আসে, তাই তো। তাহলে এটা যদি আমি হিসাব করি তাহলে আমাদের কত আসবে, আচ্ছা এটা আমি ক্যালকুলেট করার জন্য ক্যালকুলেটর ইউজ করে নিচ্ছি, কিন্তু তোমরা এক কাজ করবে, তোমরা কিন্তু যখন ক্যালকুলেশন করবে পুরোটা তোমরা হাতে করবে, তাহলে তোমাদের যে ক্যালকুলেশন স্পিড সেটা ইনক্রিজ হবে। ওকে, তাহলে এক্ষেত্রে 4041 দিয়ে যখন আমি ডিভাইড করছি আমাদের চলে আসছে হচ্ছে 3.073 এত ইলেকট্রন ভোল্ট। তাহলে এটা যখন আমাদের 3.073 এত ইলেকট্রন ভোল্ট আসছে, এবার দেখো তাহলে আমাদের ফোটনটা টোটাল এতখানি শক্তি নিয়ে এসেছিল, তার মধ্যে থেকে কার্য অপেক্ষক কত, এতটুকু। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, আমাদের যে সর্বোচ্চ গতিশক্তি সেটা আমাদের কত আসবে, এম, মানে আমি কেন লিখলাম এমটা, আমি ম্যাক্সিমাম বোঝানোর জন্য লিখেছি। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের যে সর্বোচ্চ গতিশক্তি আসবে সেটা আমি এখান থেকে এটাকে মাইনাস করব। তাহলে আমি কি করছি, আমি ই থেকে ডাব্লিউ কে মাইনাস করব। তাহলে আমি যদি ই থেকে ডাব্লিউ কে মাইনাস করে দিই তাহলে আমাদের যে 3.073 সেখান থেকে আমি যদি 1.9 কে মাইনাস করে দিই তাহলে আমাদের কি পড়ে থাকবে, তাহলে আমাদের পড়ে থাকবে হচ্ছে 1.17, তাই তো। তাহলে এত ইলেকট্রন ভোল্ট এটা হয়ে যাচ্ছে আমাদের যে ফোটো ইলেকট্রনটা আছে তার সর্বোচ্চ গতিশক্তি। ওকে, এবার নেক্সট আমাদের কি কোয়েশ্চেন রয়েছে, দেখো নেক্সট আমাদের যে কোয়েশ্চেনটা দিয়েছে সেই কোয়েশ্চেনটা বলেছে একটি ধাতু পৃষ্ঠে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য 4041 অ্যাংস্ট্রম। তার মানে যেই আলোটা এসে পড়লো সেই আলোটার তরঙ্গ দৈর্ঘ্য কত, 4041 অ্যাংস্ট্রম। তার মানে আগেরটার সঙ্গে সেম দেখতে পাচ্ছি না, আগের বারও তো আমাদের এই 4041 অ্যাংস্ট্রমই এসে পড়েছিল, তার মানে শক্তিটাও একই হবে। তাহলে সেটা না আমি আগেরটার থেকে লিখে দিই, তাহলে আমাদের ইজি হবে। তাহলে 4041 অ্যাংস্ট্রম, তার মানে আমাদের যে আপতিত আলোর শক্তি সেটা কত, সেটা হচ্ছে 3.073 ইলেকট্রন ভোল্ট, 3.073 ইলেকট্রন ভোল্ট। এবার দেখো কি বলেছে, বলেছে যে আলোক তড়িৎ প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য 7018 অ্যাংস্ট্রম। আমাদের যে এক্ষেত্রে ফটো ইলেকট্রিক এফেক্টের ক্ষেত্রে যে আমাদের সূচনা তরঙ্গ দৈর্ঘ্য বা আমাদের যে প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য বা আমাদের যে থ্রেশহোল্ড ওয়েভলেন্থ সেটা দিয়েছে 7018 অ্যাংস্ট্রম। আচ্ছা, আমাদের যে ফটো ইলেকট্রিক এফেক্ট হয় সেখানে আমাদের যে প্রারম্ভ কম্পাঙ্ক সেটা কি ম্যাক্সিমাম কম্পাঙ্ক নাকি মিনিমাম কম্পাঙ্ক সেটা তোমরা কমেন্ট করে জানাবে। অ্যান্ড সিমিলারলি এই যে আমাদের যে প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য সেটা কি ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্য না মিনিমাম তরঙ্গ দৈর্ঘ্য সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। আর কারোর যদি এটা সংক্রান্ত কোনো রকমের ডাউট থাকে আমাদের ইউটিউবে যে ফার্স্ট ক্লাসটা আপলোড করা হয়েছে সেটা দেখবে, তোমাদের সমস্ত কিছু একদম ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমাদের যে প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য সেটা মানে ল্যামডা নট সেটা কত দিয়েছে, সেটা দিয়েছে 7018 এত অ্যাংস্ট্রম। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে কে রিলেটেড থাকে, কার্য অপেক্ষক। তাহলে আমাদের দেখো এমনিও প্রশ্নটাতেও কার্য অপেক্ষক বের করতে বলেছে, তাহলে কার্য অপেক্ষক কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে 12420 বাই 7018
এত ইলেকট্রন ভোল্ট। তাহলে এটা যদি আমি হিসাব করছি, আমি যদি 12,420 ওকে কি দিয়ে ডিভাইড করছি, আমি ডিভাইড করছি 7018 দিয়ে, তাহলে আমাদের কত চলে আসছে, তাহলে আমাদের চলে আসছে হচ্ছে 1.77 এত ইলেকট্রন ভোল্ট। 1.769 আসছিল, তো আমি রাউন্ড অফ করে দিলাম। ওকে, তাহলে 1.77 এত ইলেকট্রন ভোল্ট, এটা আমাদের কার্য অপেক্ষক চলে আসছে। আর কিছু কি এই প্রশ্নে বের করতে বলেছে? বলেছে দ্রুততম ফোটো ইলেকট্রনের গতিশক্তি। দেখো, তার মানে এবার এই কোয়েশ্চেনটা আর আগের কোয়েশ্চেনটা কিন্তু সেম ছিল, কিন্তু আগের কোয়েশ্চেনটায় কার্য অপেক্ষকটা বলে দিয়েছিল এবং এখানে ওরা চেক করলো যে তুমি কি প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে কার্য অপেক্ষককে রিলেট করতে পারো কি পারো না। তো আমরা কার্য অপেক্ষক বের করে নিয়েছি, আমরা টোটাল শক্তিটা জানি। তাহলে আমি এই ক্ষেত্রে দেখো কোয়েশ্চেনটা আরেকটু ট্রিক করে জিজ্ঞেস করেছে, তোমাকে বলেনি যে সর্বোচ্চ গতিশক্তি কত, ওরা বলেছে আগেরটায় যেরকম বলে দিয়েছিল সর্বোচ্চ গতিশক্তি কত, কিন্তু এবার কি বললো যে দ্রুততম ফোটো ইলেকট্রনের গতিশক্তি কত। দেখো ফোটো ইলেকট্রনের ভরটা তো সেমই থাকবে, তাহলে ইলেকট্রনটার স্পিডটা যদি ম্যাক্সিমাম হয়, তার মানে যেই শক্তিটা বের করতে বলেছে সেটা কি, সেটা ম্যাক্সিমাম গতিশক্তির কথাই বলছে, কারণ ওর ভরটা তো ফিক্স। এবার বেগটা যদি ম্যাক্সিমাম হয়, তার মানে কাইনেটিক এনার্জিটাও ম্যাক্সিমাম। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি হচ্ছে, আমি কে ই ম্যাক্স লিখেছিলাম আগেরটা, এটা তো আমি কে ই ম্যাক্স লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে সেটা কি হবে, সেটা আমরা সিম্পল এই ই এর থেকে এটাকে মাইনাস করব। তাহলে আমরা কি করব, আমরা ই মাইনাস ডাব্লিউ নট করবো। তাহলে ই মাইনাস ডাব্লিউ নট করলে কি আসছে, আমরা যদি 3.073 থেকে মাইনাস করি 1.77, তাহলে আমাদের কত আসছে, তাহলে আমাদের 1.3 এত ইলেকট্রন ভোল্ট আসছে। তাহলে আশা করছি এই প্রশ্নের উত্তরটাও তোমরা সবাই বুঝতে পারলে। তাহলে এই দুটো কিন্তু নিয়ারলি সিমিলার টাইপের কোয়েশ্চেন ছিল, কিন্তু একটু ডিফারেন্ট ভাবে জিজ্ঞেস করা, তাহলে এগুলোর জন্য কিন্তু তোমাদেরকে রেডি থাকতে হবে। নেক্সট আমাদের যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটাতে কি বলেছে দেখো, বলেছে একটি ফোটনের শক্তি 5 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, শক্তিটাই বলে দিয়েছে, শক্তি কত দিয়েছে, শক্তি দিয়েছে হচ্ছে আমাদের 5 ইলেকট্রন ভোল্ট। নেক্সট কি বললো, নেক্সট কোয়েশ্চেনের মধ্যে বলেছে যে ফোটনটির ভরবেগ এবং ওই বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, তাহলে এবার আমাদের কি বের করতে বলেছে, আমাদের ফোটনটার ভরবেগ কত সেটা বের করতে বলেছে, এবং এই ক্ষেত্রে বিকিরণটার যে তরঙ্গ দৈর্ঘ্য, সেই বিকিরণটার তরঙ্গ দৈর্ঘ্য কত সেটা আমাদেরকে বের করতে বলেছে। দেখো, তাহলে এখানে আমরা যদি এই ফোটনটার ভরবেগ বের করার চেষ্টা করি, তাহলে আমরা ফোটন সংক্রান্ত যে বিষয়গুলো পড়েছিলাম সেগুলো অ্যাপ্লাই করব। তাহলে ফোটন সংক্রান্ত বিষয়গুলো পড়ার সময় আমরা কি পড়েছিলাম, আমরা পড়েছিলাম যে আমাদের যে একটা ফোটন তার শক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক কি হয়, শক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক হয় যে ই সমান সমান কত আসে, ই সমান সমান আসে হচ্ছে পিসি। তাহলে এখান থেকেই কি, এখান থেকে আমি ফোটনটার ভরবেগ বের করতে পারবো। তাহলে আমি যদি ফোটনটার ভরবেগ পি লিখতে চাই, সেটা কত আসবে, সেটা আসবে হচ্ছে ই বাই সি। ই কত, ই হচ্ছে 5 ইলেকট্রন ভোল্ট, সেটাকে তুমি জুলে কনভার্ট করো। 1 ইলেকট্রন ভোল্ট মানে কত হয়, 1.6 × 10⁻⁻19 জুল। দেখো এই কোয়েশ্চেনটায় দিয়ে দিয়েছে, কিন্তু তোমাদের কিন্তু এটা মনে রাখতে হবে, কোনো সময় কোয়েশ্চেনে কিন্তু এটা নাও দেওয়া থাকতে পারে। ওকে, তাহলে ইন্টু 10⁻⁻19 বাই কত, বাই হচ্ছে আমাদের এক্ষেত্রে কত আসবে, বাই আমাদের সি বসাতে হবে। তাহলে আমি যদি বাই সি বসাই, 10⁻⁻19 বাই সি হচ্ছে আমাদের 3 × 10⁸। তাহলে এটা যদি আমি হিসাব করি, দেখো 1.6 কে 5 দিয়ে গুণ করলে সেটা আসবে হচ্ছে 8, 8 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, তার মানে সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের 2.67, আর ইন্টু এখানে 10⁻8টা ওপরে গেলে সেটা হয়ে যাবে 10⁻−27। তাহলে এত কি, এত হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এটা আমাদের কি চলে আসলো, এটা আমাদের চলে আসলো হচ্ছে এই ফোটনটার ভরবেগ। এবার ফোটনটার ভরবেগ পেয়ে গেলে আমাদের কি বের করতে বলেছে, আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলেছে। তরঙ্গ দৈর্ঘ্য তো আমরা সহজেই বের করতে পারবো। কিভাবে স্যার, যে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে ই সমান সমান কত, 12,420 বাই ল্যামডা। তাহলে ল্যামডা সমান সমান কত হয়, 12,420 বাই আমাদের ই। তাহলে আমাদের যে ল্যামডা সেটা কত আসছে, সেটা আসছে আমাদের 12,420 বাই ই কত, ই হচ্ছে 5। তাহলে তুমি যদি 5 দিয়ে এটাকে ডিভাইড করো, তাহলে তোমার কি চলে আসবে, তাহলে এখানে তোমার আসছে হচ্ছে 2, তারপর হচ্ছে তোমার 4, তারপর 8, তারপর 4, তাহলে এত অ্যাংস্ট্রম। তাহলে আমাদের 2484 এত অ্যাংস্ট্রম আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আশা করছি এই কোয়েশ্চেনটার সলিউশন সবাই বুঝতে পারলে। এবার সলিউশন বুঝতে পারলে, আচ্ছা দেখো তোমাদের জন্য আমরা একটা নতুন চ্যানেল স্টার্ট করেছি, লেটস ইমপ্রুভ 11-12। এখানে তো আমরা বেসিক্যালি তোমাদেরকে কিছু সিলেক্টেড কোয়েশ্চেন করিয়ে দিচ্ছি, কিন্তু আমরা একটা প্ল্যান করছি
যে তোমাদের ক্লাস 12 এর ম্যাথমেটিক্সের এসএনদের কমপ্লিট সলিউশন, তারপর হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রেও যে সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে তাদের নিউমেরিক্যাল কোয়েশ্চেনের কমপ্লিট সলিউশন, ইভেন কেমিস্ট্রির ক্ষেত্রেও যে তোমাদের ছায়া প্রকাশনী বইয়ে অনুশীলনের কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলোর সলিউশন সমস্তটা আমরা এই চ্যানেলে আপলোড করার প্ল্যান করছি। তো ভিডিওগুলো আমরা খুব তাড়াতাড়ি এখানে আপলোড করার চেষ্টা করব, কিন্তু তার জন্য তোমাদের একটু সাপোর্ট প্রয়োজন। তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে যখন ভিডিওগুলো আসবে তোমরা সেগুলো দেখে বেনিফিটেড হতে পারো এন্ড আমাদের ভিডিওগুলো তোমাদের জন্য হেল্পফুল হতে পারে। আচ্ছা, নেক্সট আমরা যে কোয়েশ্চেনটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে 66 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি একবর্ণী আলোর উৎস 600 ন্যানোমিটারের আলো উৎপন্ন করে। আচ্ছা, তার মানে এই ক্ষেত্রে আলোর যে তরঙ্গ দৈর্ঘ্যটা সেটা কত দেওয়া আছে, সেটা কিন্তু আমাদের অ্যাংস্ট্রমে না দিয়ে ওরা দিয়েছে হচ্ছে ন্যানোমিটার এককে, এবং কত দিয়েছে 600 ন্যানোমিটার, তাই তো 600 ন্যানোমিটার। তাহলে এর যদি আমরা শক্তি বের করতে চাই, এর শক্তিটা কত আসবে? দেখো, যখন ন্যানোমিটার এককে দেওয়া থাকবে তখন তুমি কি করবে, এই যে 12,420 ছিল তো, তুমি জাস্ট 12,420 জায়গায় একটা জিরো কম লিখবে। ওকে, তাহলেই তুমি এখানে ন্যানোমিটার এককে যদি বসাও তুমি, তাহলে তোমার যে এই শক্তিটা সেটা একদম কারেক্ট বের হবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করছি, আমরা যদি 1242কে আমাদের 1242কে এক কাজ করি 600 দিয়ে ডিভাইড করি, তাহলে আমাদের কত আসবে? এটা আসবে হচ্ছে 2.07 এত ইলেকট্রন ভোল্ট। তাহলে এটা আমরা পেয়ে গেলাম যে আপতিত আলোর শক্তিটা কত। এবার কি বলেছে, তোমাকে বলেছে যে এই ক্ষেত্রে এই যে একবর্ণী আলোটা তার ক্ষমতা কত? ক্ষমতা হচ্ছে 66 ওয়াট। এবার ক্ষমতা মানে আমরা স্বাভাবিকভাবেই জানি যে ক্ষমতা মানে কি কৃতকার্য বাই সময়, বা সেটাকে আমি আরেক রকম ভাবে তাহলে বলতে পারি শক্তি বাই সময়। তাহলে এই ক্ষেত্রে আমাদের 2 মিনিটে কতগুলো ফোটন নির্গত হচ্ছে সেটা বের করতে বলেছে। তাহলে এই ক্ষেত্রে 2 মিনিটে কতগুলো ফোটন বের হচ্ছে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে কি করে বের করব? দেখো, এখানে যদি আমরা এক কাজ করি, আমাদের যে ক্ষমতা পাওয়ার সেটা কত দেওয়া, সেটা দেওয়া হচ্ছে 66 ওয়াট। এবার তাহলে আমাদের 2 মিনিটে কতগুলো ফোটন নির্গত হচ্ছে সেটা যদি আমি ধরে নিই, ধরে নাও আমি ধরছি যে আমি এখানে ধরে নিচ্ছি আমাদের যে নাম্বার অফ ফোটনস সেটা কত, সেটা হচ্ছে এক্স। ওকে, আমাদের নাম্বার অফ ফোটন আমি এক্স ধরে নিলাম। তাহলে একটা ফোটনের শক্তি কত? একটা ফোটনের শক্তি হচ্ছে এত। এবার কি বলেছে, এবার তাহলে কতগুলো ফোটন বের হচ্ছে 2 মিনিটে? এতখানি। তাহলে এতগুলো ফোটনের টোটাল শক্তি আমি এটাকে গুণ করে দেব। তাহলে টোটাল শক্তিকে আমি যদি টোটাল টাইম দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমি ক্ষমতা পেয়ে যাব। ক্ষমতা আমার কাছে দেওয়া আছে, তাহলে এই ইকুয়েশনটা থেকে আমি কিন্তু এই নাম্বার অফ ফোটন বের করতে পারবো। তাহলে চলো বের করা যাক। তাহলে আমি কি করছি, আমাদের এই ক্ষেত্রে কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে হচ্ছে এই ক্ষেত্রে আমরা এক্স ধরলাম, তাই তো। একটা ফোটনের শক্তি কত? 2.07 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19। আমি জুল এককে বের করছি কারণ আমাদের ক্ষমতাটা ওয়াট এককে দেওয়া আছে। এবার এটাকে আমি কি দিয়ে গুণ করব? এটাকে আমি এক্স দিয়ে গুণ করে দিচ্ছি কারণ আমি নাম্বারটা এক্স ধরেছি, বাই কতখানি টাইম। কেউ কিন্তু 2 মিনিট বসিয়ে দিও না আবার, ঠিক আছে? তোমার ক্ষমতা 120 যে মানে 66 ওয়াট দেওয়া আছে, তাই না? তো এই ক্ষেত্রে ওয়াট মানে কি জুল বাই সেকেন্ড, তাই না? তাহলে এটাকে কিন্তু আমাকে সেকেন্ডে বসাতে হবে। সেটা ইকুয়াল টু কত? সেটা ইকুয়াল টু হচ্ছে 66। তাহলে এক্স সমান সমান কত হয়ে যাবে? এক্স হয়ে যাবে 66 ইন্টু 120 বাই কত? বাই হচ্ছে আমাদের এক্ষেত্রে 2.07 ইন্টু 1.6 ইন্টু হচ্ছে 10⁻⁻19, তাই তো? ইন্টু হচ্ছে 10⁻⁻19, রাইট? তাহলে এই ক্ষেত্রে এটা যদি আমরা হিসাব করি তাহলে কত আসছে চলো দেখা যাক। তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে আমাদের কত আসবে? আমরা এক কাজ করছি যে 66কে আমরা 120 দিয়ে গুণ করছি, তাকে আমরা ডিভাইড করছি 2.07 দিয়ে, তাকে আমরা ডিভাইড করছি 1.6 দিয়ে, তাহলে আমাদের কত চলে আসছে? তাহলে আমাদের চলে আসছে হচ্ছে 2391, আর এটা উপরে চলে গেলে কত হবে? এটা উপরে চলে গেলে হয়ে যাবে 10⁻19। তাহলে এটাকে আমি এইভাবে করে দিই, এটাকে আমি রাউন্ড অফ করে দিই, তাহলে 2.4 আর এখানে 3 ঘর আগে এনেছি, তার মানে আমাদের 10⁻22। তাহলে 2.4 ইন্টু 10⁻22 এত সংখ্যক ফোটন কিন্তু আমাদের নির্গত হচ্ছে। তাহলে আশা করছি এই কোয়েশ্চেনের সলিউশনটা সবাই বুঝতে পারলে। এটা বুঝে গেলে নেক্সট আমরা যেই কোয়েশ্চেনটা সলভ করব সেটা হচ্ছে এটার মধ্যে কি বলেছে, কোনো কারণে একটি গতিশীল কণার সংশ্লিষ্ট ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য 0. আচ্ছা, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য সেটা কি বলেছে, সেটা আমাদের 0.2 অ্যাংস্ট্রম থেকে 0.4 অ্যাংস্ট্রমে পরিবর্তিত হলো। তার মানে সিম্পল কথা কি, যে শুরুতে ওর ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ছিল 0.2 অ্যাংস্ট্রম। ওকে, শুরুতে ওর ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ছিল
0.2 অ্যাংস্ট্রম। তারপর ওর ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত হয়েছে, তারপর ওর ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য হয়েছে 0.4 অ্যাংস্ট্রম। এবার কি বের করতে বলেছে, বের করতে বলেছে যে আমাদের কণাটির ভরবেগের পরিবর্তন নির্ণয় করো। তাহলে দেখো আমরা তাহলে শুরুতে ভরবেগ কত সেটা বের করে নিচ্ছি, পরে ভরবেগ কত সেটা বের করে নিই, এবং তারপর আমি যদি এই দুটোর মধ্যে ডিফারেন্সটা বের করে নিই তাহলে কি হবে, তাহলে এই ক্ষেত্রে আমাদের যে ভরবেগের পরিবর্তন সেটা পেয়ে যাব। এবং দেখো যেহেতু আমাদের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, আমরা কি জানি ল্যামডা সমান সমান হচ্ছে h/p। এবার যেহেতু ল্যামডা বৃদ্ধি পেয়েছে তার মানে অফকোর্স p1 এর তুলনায় আমাদের যে p2 সেটা হ্রাস পাবে, মানে আমরা বলতে পারি p1 p2 এর তুলনায় বড় হবে। যেহেতু আমাদের ল্যামডা বাড়ছে তার মানে নিশ্চয়ই ভরবেগ কমেছে, তাই তো? তাহলে আমাদেরকে কি বের করতে হবে, আমাদেরকে p1 আর p2 বের করতে হবে। তাহলে p1 সমান সমান কত আসবে, সেটা আসবে হচ্ছে h/0.2, তাই তো? অ্যাংস্ট্রমে আছে, তুমি এটাকে এক কাজ করবে কিসে লিখবে, মিটারে লিখবে। তাহলে h/0.2 ইন্টু 10⁻⁻10, তাহলে এটা আসছে হচ্ছে p1। সিমিলারলি আমাদের যে p2 সেটা কত আসবে, p2 আসবে হচ্ছে তোমাদের আমাদের 0.4 ইন্টু 10⁻⁻10। এবার দেখো তাহলে আমি যদি হিসাব করতে চাই তাহলে আমি এক কাজ করি, আমি এখানে ডিভাইড করে হিসাব করে নিই, ঠিক আছে? তাহলে পরে আমার পক্ষে ক্যালকুলেশন করা বরঞ্চ বেশি ইজি হবে আমার যা মনে হচ্ছে। তাহলে আমাদের h এর মানটা কত ছিল, h এর মানটা আছে আমি এই লাইনেই বসিয়ে দিই, তাহলে আমার আর দুইবার লিখতে হয় না, তাই না? আমি h এর মানটা এই লাইনেই বসিয়ে দিচ্ছি। তাহলে h এর মানটা কত দিয়েছে, 6.63 ইন্টু 10⁻⁻34। দেখো এইচ এর মান সেটাও কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, কিন্তু কোনো একটা প্রশ্নে যদি কোনো একটা কিছুর মান দিয়ে দেয় তাহলে তুমি দেখছো তোমার মনে আছে একটা, কিন্তু ওই ক্ষেত্রে কাছাকাছি কোনো একটা মান দিয়েছে বা রাউন্ড অফ করে দিয়েছে। যাই দেখ, কোনো একটা কোয়েশ্চেনে যখন কোনো কিছু দেওয়া থাকবে তোমাকে কিন্তু সেই গিভেন মানটাকে ইউজ করতে হবে, ঠিক আছে? সেটা যদি তোমার মনে রাখা মানের থেকে একটু ডিফারেন্ট হয় স্টিল ওটাকে ইউজ করতে হবে। ওকে, আচ্ছা আমরা নর্মালি কি মনে রাখি, এইচ সমান সমান হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34, কিন্তু এক্ষেত্রে 6.626 কে এরা রাউন্ড অফ করে 6.63 লিখে দিয়েছে, তাহলে আমি কিন্তু সেটাই ইউজ করব। ওকে, তাহলে এখানে আমাদের কত আসছে, এটাও আমার আসছে 6.63 ইন্টু 10⁻⁻34। তাহলে এবার যদি আমি এক কাজ করি, আমি যদি 6.63 কে আমি যদি ডিভাইড করি 0.2 দিয়ে তাহলে কত আসছে, তাহলে আমাদের এসে যাচ্ছে হচ্ছে 33.15 ইন্টু, এই ক্ষেত্রে দেখো 10 এর এই পাওয়ার -10টা সেটা উপরে গেলে প্লাস হবে, তাহলে আলটিমেটলি -24 বাজবে, এত কেজি মিটার পার সেকেন্ড। ওকে, এত কি, এত হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। সিমিলারলি এটা যদি আমরা হিসাব করি, এটা হিসাব করলে কত আসবে, দেখো এটা যদি আমরা হিসাব করি এখানে আমাদের যা আসছিল সেটাকে আমি আরো 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, তার মানে আমাদের 16.57, আর এই ক্ষেত্রে কি আসবে 16.58 হবে অ্যাকচুয়ালি, এটা 16.58 ইন্টু 10⁻⁻24 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এটা আমাদের এখানে চলে আসলো যে আমাদের 16.58 ইন্টু 10⁻⁻24 কেজি মিটার পার সেকেন্ড। এবার তাহলে আমরা এক কাজ করব, এবার আমাদের যে এই ক্ষেত্রে এই ভ্যালুগুলো আসলো, তাহলে দেখো আমি তোমাদের আগেই বলেছিলাম যে p2 সেটা ছোট হবে, দেখো ছোট এসছে p1 এর থেকে। তাহলে এবার এই দুটোকে আমরা বিয়োগ করে দেবো, বিয়োগ করে দিলে আমি ভরবেগের পরিবর্তন পেয়ে যাবো, তাহলে সেটা তোমরা নিজেরাই বিয়োগ করে নেবে, সেটা আর আমি করছি না। ওকে, নেক্সট আমাদের কোন কোয়েশ্চেনটা দিয়েছে, নেক্সট আমাদের এই কোয়েশ্চেনটি দিয়েছে যে একটি ইলেকট্রনকে 60 ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে পাঠালে ওর সংশ্লিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের মান কত হবে। তো দেখো এই কোয়েশ্চেনটার জন্য আমরা একটা ফর্মুলা পড়েছিলাম, কি ফর্মুলা পড়েছিলাম, যে ল্যামডা সমান সমান আমাদের কত হয় 12.27 বাই রুট ভি এত অ্যাংস্ট্রম, ডিরেক্ট ফর্মুলা। তাহলে এই কোয়েশ্চেনটা আমরা ডিরেক্ট ফর্মুলায় বসিয়ে কিন্তু সলভ করতে পারবো। তাহলে আমরা ডিরেক্ট ফর্মুলায় বসাতে গেলে কি করব, এখানে আমরা 12.27 বাই √60। এবার √60 কত হবে গো, √60 যদি আমি হিসাব করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের যদি আমরা দেখি যে 75 এর স্কোয়ার হচ্ছে আমাদের 56, হ্যাঁ 75 এর স্কোয়ার হচ্ছে আমাদের 5625, তার মানে আমাদের 7.5 এর স্কোয়ার হচ্ছে আমাদের 56.25, তাই তো? তার মানে আমাদের 7.5 এর থেকেও বেশি আসবে, আবার 8 এর থেকে ছোট হবে, তাহলে মোটামুটি ধরে নাও যে 7.7 বা 7.8 এর কাছাকাছি। ওকে, তাহলে এটা নিয়ারলি ইকুয়াল টু আমি 7.75 ধরে বললাম। ওকে, নিয়ারলি এটা আসবে, এটা ইকুয়াল টু না, মানে অ্যাকচুয়ালি নিচের রুটটা, তাই না, নিচের রুটটা আমাদের মোটামুটি 7.75 মতো আসবে। তাহলে আমি যদি এক কাজ করি 12.27 তাকে যদি আমি 7.75 দিয়ে ডিভাইড করি তাহলে কত আসছে, তাহলে আসছে হচ্ছে 1.58,
তাহলে আসছে হচ্ছে 1.58 এত অ্যাংস্ট্রম। তাহলে আমাদের যে এই ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য আমরা পাচ্ছি সেটা আমরা কত পাচ্ছি, সেটা আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 1.58 এত অ্যাংস্ট্রম। তাহলে এই ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য কত সেটা আমরা বের করলাম। এবার এখানে নেক্সট আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন দিচ্ছি, সেই কোয়েশ্চেনটা হচ্ছে এটা। এই কোয়েশ্চেনটা কি বলেছে, এটা অ্যাকচুয়ালি হটস থেকে নেওয়া, এটা তোমাদের ইয়ের মধ্যে না, অনুশীলনীতে নেই। দেখো এই টাইপের কোয়েশ্চেন কিন্তু আমরা কম্পিটিটিভ এক্সামেও প্রচুর দেখতে পারি। ওকে, বলেছে একটি প্রোটন ও একটি আলফা কণার গতিশক্তি সমান। আচ্ছা, আমাদের যে প্রোটনটা রয়েছে এবং আলফা কণা রয়েছে তাদের গতিশক্তি বা এনার্জি গুলো সমান দিয়েছে। কি বলেছে, বলেছে যে এদের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত বের করো। তাহলে আমাদেরকে কি বের করতে হবে, আমাদের ল্যামডা পি বাই ল্যামডা আলফা বের করতে হবে। এবার খুব ভালো করে বুঝবে যে আমাদের ল্যামডা সেটা সমান সমান কত হয়, এইচ বাই রুট ওভার 2me, যেখানে h হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, m হচ্ছে কণাটির ভর এবং e হচ্ছে তার গতিশক্তি। এবার যখন তুমি এখানে বের করছো, দেখো আমাদের এই ep আর e আলফা সেই দুটো তো সমান বলে দিয়েছে। তাহলে যখন তুমি এদের এই তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত বের করবে, সেখানে e এর কোনো এফেক্ট থাকবে না, কারণ দুই ক্ষেত্রেই e সমান বলে দিয়েছে। আমাদের ইটা তার মানে কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে। h এরও কোনো এফেক্ট থাকবে না, কারণ h তো প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট। এই 2টারও কোনো এফেক্ট থাকবে না, কারণ 2 তো আমাদের নর্মাল একটা কনস্ট্যান্ট। তাহলে কার এফেক্ট থাকবে, থাকবে হচ্ছে শুধুমাত্র ভরের এফেক্ট, কারণ আলফা কণা এবং প্রোটন কণার ভরটা তো আলাদা। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, দেখো আমি যখন দেখলাম যে আমাদের এই যে এইচ ই এম এগুলো সব কনস্ট্যান্ট, তখন আমি তাহলে কি লিখতে পারি, তাহলে আমি লিখতে পারি যে ল্যামডা সেটা বেসিক্যালি হচ্ছে 1/√m এর সাথে ব্যস্তানুপাতিক, তাই তো? এই সমানুপাতিক ব্যস্তানুপাতিক বা আমাদের অনুপাত দিয়ে করা যদি তোমরা শিখে যাও না, দেখবে প্রচুর টাইম বাঁচবে। যে আমাদের ল্যামডা তার মানে সমান সমান হচ্ছে 1/√m এর সঙ্গে কি, 1/√m এর সঙ্গে সমানুপাতিক। যে আমাদের √m এর সাথে ব্যস্তানুপাতিক, তার মানে কি 1/√m এর সাথে সমানুপাতিক। তাহলে এই ক্ষেত্রে যখন আমি দেখতে পাচ্ছি যে ল্যামডা সেটা √m এর সাথে ব্যস্তানুপাতিক, তাহলে আমি কি লিখতে পারি, তাহলে আমি লিখতে পারি এই ক্ষেত্রে ওপরে কি আছে, ওপরে ল্যামডা পি আছে, যেহেতু ব্যস্তানুপাতিক তাহলে এখানে ওপরে কি আসবে, এখানে আসবে হচ্ছে মাস অফ আলফা, আর নিচে কি চলে আসবে, মাস অফ প্রোটন। তাহলে এটা ইকুয়াল টু আমি কি লিখতে পারবো, আমি লিখতে পারবো হচ্ছে মাস অফ আলফা বাই মাস অফ প্রোটন। এবার আমরা সবাই জানি যে আমাদের একটা আলফা কণার ভর সেটা কি হয়, সেটা আমাদের একটা প্রোটন কণার ভরের 4 গুণ হয়। তাহলে এই ক্ষেত্রে মাস অফ আলফাকে আমি যদি মাস অফ প্রোটন দিয়ে ডিভাইড করি, সেটা বেসিক্যালি 4 আসবে। তাহলে √4 মানে 2, তার মানে এখান থেকে আমরা ল্যামডা পি, আমাদের যে ল্যামডা পি ইস টু ল্যামডা আলফা সেটা কত পেয়ে যাচ্ছি, 2:1। ওকে, তাহলে আশা করছি এই কোয়েশ্চেনটা তোমরা বুঝতে পারলে। তাহলে আমাদের আজকের এই সেশনে আমরা কি করলাম, কোয়ান্টাম থিওরি অধ্যায় থেকে কিছু নিউমেরিক্যাল কোয়েশ্চেন, অ্যাকচুয়ালি ডিফারেন্ট টাইপের কিছু নিউমেরিক্যাল কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করলাম। আশা করবো যে এখান থেকে তোমরা এই নিউমেরিক্যাল কোয়েশ্চেনগুলো বুঝতে পেরেছো এবং পরবর্তী সময়ে তোমাদের পরীক্ষায় যদি এই রকম টাইপের যে কোনো কোয়েশ্চেন আসুক সেগুলো তোমরা করতে পারবে। কিন্তু মাথায় রাখবে যে শুধুমাত্র একবার ভিডিও দেখে নিলে কিন্তু তোমরা সব শিখতে পারবে না। তোমাদেরকে কি করতে হবে, এখান থেকে শিখে নিলে এবার গিয়ে সেম টাইপের যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো নিজেরা সলভ করার চেষ্টা করো, তাহলে দেখবে তোমাদের যে আন্ডারস্ট্যান্ডিং এন্ড লার্নিং সেটা অনেক বেটার হবে। যদি ভিডিওটি ভালো লাগে সেটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। এর ভিডিও ডেসক্রিপশনে তোমরা ক্লাস 12 এর টেলিগ্রাম গ্রুপের লিংক পাবে, সেখানে জয়েন করে নিও এবং আপকামিং ভিডিওগুলো দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে এবং তার সঙ্গে সঙ্গে এই যে লেটস ইমপ্রুভ 11-12 চ্যানেলটি আছে সেটাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।